পদ্মকে বিয়ে করে ওর দায়িত্ব নেওয়াটা আমার জন্য খুব সহজ ব্যাপার ছিল না, কিন্তু কিছুতেই মামা মামির মুখের উপর না করতে পারলাম না। ২ বছর বয়সে বাবা আর ৮ বছর বয়সে মাকে হারিয়ে মামা মামির কাছেই আমি বড় হয়েছি। খুব যে আদর যত্ন করে আমাকে বড় করেছেন তা না, কিন্তু অবহেলার সাথে ফেলেও দেননি। অন্তত ঘরের কোণে আশ্রয় দিয়েছিলেন, তাই তাদের পছন্দটাকে আমি অস্বীকার করতে পারিনি। ছোট থেকে আমি ছিলাম খুব ভালো স্টুডেন্ট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিসিএস দিয়ে এখন আমি সরকারি কর্মকর্তা, আর আমার স্ত্রী হবে এইচএসসি পাশ একটা মেয়ে, যার একমাত্র যোগ্যতা বাবার টাকা আছে। সাদা ধবধবে গায়ের রং, মুখভর্তি ব্রণের দাগ, ছোট ছোট চোখ, পাতলা চুল, দাঁত উঁচু, ২ মণ ওজনের পদ্ম কে প্রথম দেখাতেই কেমন একটা বিতৃষ্ণা ভর করল, কিন্তু মুখের ওপর না করতে পারলাম না। বিয়ের সময় গা ভর্তি গয়না আর বাড়ি ভর্তি ফার্নিচার দিয়ে তবেই বিদায় করেছিল আমার শ্বশুরমশাই। লাল শাড়ি আর ভারী সোনার গয়নাতে ওকে যে কী পরিমাণ কুৎসিত লাগছিল সেটা বলে বোঝানো সম্ভব না। বিয়েতে আমি আমার বন্ধু-বান্ধব কিংবা কলিগ কাউকে ডাকিনি। আমি চাইনি আমাকে নিয়ে কেউ হাসাহাসি করুক। সারা রাত ড্রয়িং রুমে বসেছিলাম, রাগে গা কাঁপছিল, কিন্তু কিছুই করার নেই। কখন ঝিমুনির মতো এসেছিল টের পাইনি। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। কেউ একজন থপথপ শব্দ করে যেন হেঁটে আসছে। চোখ তুলে তাকাতেই একরাশ বিরক্তি আমাকে ভর করল। টেবিলে নাস্তা দিয়েছি, খেতে আসুন। আমি হ্যাঁ না কিছু না বলে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। টেবিলে বসে দেখি পরোটা, গরুর মাংস, সবজি। এভাবে আমি কখনো খাইনি, বা বলা যেতে পারে কেউ খেতে দেয়নি। তারপরেও রাগটা কমছে না। মেয়েটা ভাবছে কি খাবার খাইয়ে আমাকে হাত করে নেবে? এত সহজ সব কিছু? বাবার টাকা আছে বলেই ঝুলে পড়া যাবে যার তার গলায়? নাস্তা শেষ করে বের হয়ে গেলাম। অফিসে কেউ জানে না আমি বিয়ে করেছি, তাই ছুটি নেওয়া হয়নি। অবশ্য ছুটি নিয়ে বা করব কি? এর সাথে থাকা আর জাহান্নামে থাকা আমার জন্য একই। সকালবেলা আবার দেখলাম চোখ লাল টকটকে হয়ে আছে। মনে হয় রাতে কেঁদেছে। তাতে আমার ভারী কিছু আসলো গেল। ইচ্ছে করেই অফিস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা মেরে অনেক রাতে বাড়ি ফিরলাম। ফিরে দেখি আবার সেই টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। আমি একটাও কথা না বলে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন খাবার টেবিলে ফুপিয়ে ফুপিয়ে আমাকে জিজ্ঞেস করল, আমাকে আপনার পছন্দ হয়নি তাই না? আমি ধোয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে মাথা নাড়লাম, যার অর্থ হ্যাঁ কিংবা না দুটোই হতে পারে। পদ্মনাথ হরে নিল। তাহলে বিয়ে করলেন কেন? আগে কেন বললেন না? আমি চায়ের কাপটা ছুঁড়ে মারলাম। এর সাথে একটাও কথা বলতে আমার ভালো লাগে না। 2 দিনেই দেখি পাখা গজিয়ে গেছে, প্রশ্ন করা শিখে গেছে। ইচ্ছে করছে লাথি দিয়ে বের করে দিই। আমি ঠাস করে দরজাটা খুলে বের হয়ে এলাম। পেছনে ফেলে তাকানোর কোনো প্রয়োজন বোধ করলাম না। এইভাবেই দিন চলে যাচ্ছিল। পদ্ম প্রতিদিন নানান রকম খাবার রান্না করত, ঘর গুছিয়ে রাখত, আমার কাপড় চোপড় ধুয়ে ইস্ত্রি করে সাজিয়ে রাখত। আমি বাড়ি ফিরলে অস্থির হয়ে যেত কোনটা আগে করবে, কিন্তু কোনো কিছুতেই আমি ওর উপর মন বসাতে পারিনি। ও কি ভাবছে? ওর এই সব অভিনয় দক্ষতা দিয়ে আমাকে মানিয়ে নিতে পারবে? কখনোই না। বাড়িটা এখন আমার কাছে জেলখানা মনে হয়। যত্ন আত্মীর ছড়াছড়ি, তবুও জেলখানা। অবাক লাগে 1.5 বছর ধরে আমি এই জেলখানায় বন্দী। এমন এক জেলখানা যেখান থেকে যখন খুশি তখন বের হয়ে যাওয়া যায়, কিন্তু ফিরে আসতেই হয়। এই 1.5 বছরে মেয়েটা এমন কোনো কিছু বাদ রাখেনি যা আমাকে খুশি করতে পারে। কিন্তু যার চেহারার দিকে তাকালেই আমার বিতৃষ্ণা লাগে, তার আদর যত্ন আমি উপভোগ করতে পারি না। উল্টো আমার প্রচণ্ড রাগ হয়, চড়থাপ্পড় বসিয়ে দিই যখন তখন। একদিন তো চুলের মুঠি ধরে সিঁড়ির উপর থেকে নিচে ফেলে দিয়েছিলাম। কিন্তু নাছোড়বান্ধা ফ্ল্যাটের দরজার সামনে এসে বসেছিল। লোকে হাসবে এই ভয়ে আবার ঘরে ঢুকতে দিয়েছি। নারকীয় এক জীবনযাপন করছি আমি। সেদিন অফিস শেষ করে সিনথিয়াকে নিয়ে রিকশায় কিছুক্ষণ খোলা বাতাসে ঘুরছিলাম। ওই জাহান্নামের বাইরে এই সিনথিয়ার মধ্যেই যেন আমার এক টুকরো স্বর্গ। সুন্দর, ছিপছিপে, শিক্ষিত, স্টাইলিশ, এরকম একটা মেয়ের সাথে কেন আগে আমার পরিচয় হলো না? বড্ড দেরিতে পরিচয় হয়ে গেল। সিনথিয়া সবটাই জানে আমার ব্যাপারে, তবুও কেন মেশা আমার সাথে আমি জানি না। আমিও পরিণতি চিন্তা না করেই ছুটে যাই। মাত্র 3 মাসের পরিচয়, তবু মনে হয় ওকে আমি যুগ যুগ ধরে চিনি। কফির কাপে সময় চলে যায় 2 ঘণ্টা, দুজনের কিউ সেটা টের পাই না। আজ বাসায় ফিরে কেমন একটা গুমোট পরিস্থিতি টের পেলাম। দরজা খুলতে লেট হলো, টেবিলে খাবার সাজানো নেই, বাথরুমে আমার তোয়ালে বা কাপড় ছোপড় কিছু দেয়া নেই। প্রচণ্ড রাগ লাগছিল। বের হয়ে দেখি মহারানী ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। ওই মেয়েটাকে? বরাবরের মতো আমি চুপ করে থাকলাম। আমি আপনাকে প্রশ্ন করেছি, ওই মেয়েটাকে?
এই প্রথম চিৎকার করল, তোকে উত্তর দিতে হবে আমার, তোর মতো মেয়েকে, বলেই তলপেটে একটা লাথি মেরে দিলাম। যদি ভালোই না লাগে, যদি পছন্দই না করেন, তাহলে ছেড়ে দিচ্ছেন না কেন? ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দিচ্ছেন না কেন? চুলের মুঠি ধরে বললাম, তুই কেন কাগজ হাতে ধরিয়ে দিচ্ছিস না? তাহলে তো ব্যাপারটা আমার জন্য সহজ হয়ে যায়। শোন, তোকে বিয়ে করেছি চাপে পড়ে, আর তোর বাপ যা কিছু দিয়েছে না, তার জন্যই এখনও তুই আমার ঘরে আছিস। আর ওই মেয়ের কথা জানতে চাইছিলি না? ও আমার গার্লফ্রেন্ড, আমার মুক্তি। এই বাড়ি আমার জন্য এখন জেলখানা। পদ্ম আরও কিছু বলতে যাচ্ছিল, কষিয়ে 2টা থাপ্পড় দিলাম। তারপর এলোপাথারি কিল ঘুষি লাথি মারতে লাগলাম। জানি না আমার উপর কি ভর করেছে, হারামজাদিটাকে খুন করে ফেলতে ইচ্ছা করছে। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে এসে ছটফট করছে। মরে যাবে নাকি? হঠাৎ দরজায় নক শুনতে পেলাম, সাথে কলিং বেলের তীব্র শব্দ। আমি দরজা খুলছি না, বুঝতে পারছি বাইরে থেকে দরজা ভাঙা হচ্ছে। আশেপাশের সব ফ্ল্যাট থেকে বোধহয় সবাই জড়ো হয়েছে। দরজার লক ভেঙে গেল। পুলিশ, সাথে প্রতিবেশীদের অনেকগুলো অবাক করা চোখ। আমি পদ্ম। বেশ কয়েকবার পাত্রপক্ষ আমাকে দেখেই না করে দিয়েছে। এবারের সম্বন্ধটা যখন এলো আর দেখলাম ছেলেও কিছু বলছে না, আমি ধরে নিলাম আমার জীবন বদলাতে যাচ্ছে। হ্যাঁ, বদলে গিয়েছিল। আগের চেয়ে অন্যরকম একটা নরকে পড়েছিলাম আমি। আমার স্বামী আমার দিকে ফিলেও তাকায় না। আমি যত্ন অত্তির কম করিনি। সারাদিন রান্নাবান্না থেকে শুরু করে যা কিছু দরকার সব কিছু নিজ হাতে করতাম, যেন কোনো ত্রুটি না থাকে। কিন্তু কিছুতেই মন পাইনি। সংসারের সমস্ত কাজ আমি একাই করতাম। বাজার করা থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, কোনো কিছুতেই তাকে আমি জড়াতাম না। আমি চাইতাম মানুষটা আমার দিকে একটু ফিরে তাকাক, আমার মনের সৌন্দর্য, তার প্রতি আমার ভালোবাসাটা অনুভব করুক। কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমি তখনও হাল ছাড়িনি। কিন্তু যখন তার পরকীয়র কথা জানতে পারলাম আর সচক্ষে একবার দেখেও নিলাম, দেখলাম আর পারিনি। বাড়ি এসে অপেক্ষা করছিলাম। মানুষটা ফিরে এলো। মনে হয় কিছুটা অবাক হয়েছে, এই প্রথম ঘর দুয়ার অগোছালো দেখে। বাথরুমে ঢুকে যেতেই আমি পুলিশের ইমার্জেন্সি নাম্বারে ফোন দিয়ে বললাম আমার স্বামী আমার উপর প্রচণ্ড নির্যাতন করছে, আর সাথে বাড়ির ঠিকানা দিলাম। তারপর ইচ্ছা করেই ওর সাথে ঝগড়ার টপিকটা তুললাম। জানতাম মারধর করবে, এটা তো নিত্যদিনের ব্যাপার, আর আজ আমি মরে পর্যন্ত যেতে পারি, কারণ এতদিন চুপ থেকেই প্রচণ্ড মার খেয়েছি। আর আজ তো তর্ক করব। আমি জানতাম পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আল্লাহ চাইলে হয়তো আমি বেঁচে থাকব, আর মরে গেলেই বাকি। কিন্তু ওর শাস্তি নিশ্চিত, আর তাই হয়েছে। বাড়িটাকে নাকি ওর জেলখানার মতো মনে হতো, আজ সত্যি সত্যি জেলখানায় চলে গেছে। জানি লোকে পুরোটা জানলে আমাকেও অর্ধেক দোষে দোষারোপ করবে, তাতে আমার কিছুই যায় আসে না। অন্য সবাই যেভাবে না করে দিয়েছিল, সেও ঠিক মেরুদণ্ড সোজা করে না করে দিলেই পারত। বিয়ে নামক কারাগারে এনে আমার জীবন ধ্বংস করার কোনো অধিকার তার নেই, ছিল না কখনো। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।